সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রথম তোমাদের যে বই, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ মার্কেটিং, অর্থাৎ বাজারজাতকরণ নীতিমালা। এটার ক্লাস আমি নিই। তোমরা জানো আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পর্যন্ত নিয়েছি। আজকে আমি পড়াবো চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা অনেক বড়। অধ্যায়ের নাম হচ্ছে পণ্য পরিকল্পনার উপাদান সমূহ। যেহেতু অনেক বড় চ্যাপ্টার, দেখা যাক কয়দিনে শেষ করা যায়। তবে শুরু করা যাক, শুরু করলেই শেষ হবে। এই অধ্যায়ে কি আছে দেখো। যেহেতু অধ্যায়ের নাম পণ্য পরিকল্পনার উপাদান সমূহ, সেহেতু প্রথমেই আমাদেরকে জানতে হবে পণ্য কি। ভোক্তা কেন্দ্রিক বাজারজাতকরণ ব্যবস্থায় পণ্য এবং সেবা দিয়ে সন্তুষ্টির মাত্রা নির্মিত হয়। তোমরা জানো এটা, তাই না? ভোক্তার প্রয়োজন, ভোক্তার অভাব ও চাহিদা পণ্যের অস্তিত্ব নির্দেশ করে। পণ্যের অন্তর্নিহিত গুণ মানুষের বিশেষ বিশেষ সমস্যার সমাধান দেয়। ফিলিপ কটলারকে তো তোমরা চিনোই, মার্কেটিং এর জনক। উনি কি বলেছেন দেখো, উনি বলেছেন এভরি প্রোডাক্ট ইজ রিয়েলি দ্য প্যাকেজিং অফ প্রবলেম সলভিং সার্ভিস। আমাদের চারপাশে অজস্র পণ্যের সমাহার, ফলে পণ্যের বাজারে তীব্র প্রতিযোগিতা কিন্তু থাকেই। এবং বাজারজাতকরণ মিশ্রণের প্রধান হাতিয়ার হিসেবে বাজারজাতকরণ কর্মসূচি বাস্তবায়নে বাজারকারীকে পণ্য সংক্রান্ত বিষয় সম্পর্কে বিশেষভাবে অবগত হতে হয়। এজন্য বলা হয়, দ্য স্টার্টিং পয়েন্ট অফ সাকসেসফুল মার্কেটিং ইজ এ স্যাটিসফ্যাক্টরি প্রোডাক্ট। পণ্য হচ্ছে বাজারজাতকরণ কর্মসূচির ভিত্তি। বস্তুত পণ্য ছাড়াও ধারণা, সেবা, ব্যক্তি, স্থান, সংগঠন ইত্যাদি পণ্য হিসেবে বিবেচিত। এ প্রোডাক্ট ইজ এ বান্ডল অফ স্যাটিসফ্যাকশন। এই কথাটির প্রতি লক্ষ্য রেখেই বাজারজাতকারীকে ভোক্তার শারীরিক ও মানসিক চাহিদা পূরণে সক্ষম পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করতে হয়। তো যাই হোক, এই হলো একটা পণ্য নিয়ে একটা বেসিক আলোচনা। এখন আমরা আসি আক্ষরিক অর্থে, পণ্য কাকে বলে। পণ্য কাকে বলে জানার জন্য তোমাদের বইয়ের ভাষায় বলি একটু, যে মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম এবং এমন এমন দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তুই হলো পণ্য। পণ্য নিয়েই বাজারজাতকরণ কার্যাবলী আবর্তিত হয়। পণ্য দৃশ্যমান বা অদৃশ্যমান হতে পারে। অর্থাৎ আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম পণ্য হলো এমন একটা জিনিস যেটা মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম হয়, এবং এটা দৃশ্যমান হতে পারে, আবার অদৃশ্যমান বস্তুও হতে পারে। দৃশ্যমান ক্ষেত্রে যেমন ধরো যে একটা কলম, কলমে তুমি লিখছো, এই কলমটা তোমাকে সার্ভিস দিচ্ছে লেখার কাজে, এটা একটা পণ্য। অদৃশ্যমান যেমন ধরো পার্লারে যাচ্ছি আমরা, পার্লারে যে আমাদের মেসেজিং করছি, ধরো যে অয়েল চুলে মেসেজ করে দেয়, অয়েল মেসেজিং করছে, এই যে মেসেজটা। তারপর ধরো ডাক্তারের কাছে তোমার সেবা নিচ্ছ। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো কিন্তু অদৃশ্য, কিন্তু এটাও এক ধরনের পণ্য। এটা নিয়ে আমরা ডিটেইলে আরো কিছু জানবো সামনে। হ্যাঁ, তবে এই পণ্য নিয়ে আরো অনেক কিছু আলোচনা করা যাবে, যেটা তোমাদের বইয়ে ডিটেইলি আছে। আমরা আরো জানবো কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এর পরে দেখো কি আছে, কিছু সংজ্ঞা দিয়েছি আমি। সংজ্ঞা তো না, মনীষীদের উক্তি, হ্যাঁ, তাদের মতামত এই পণ্য নিয়ে। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে, অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন যা কিছু মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগের জন্য বাজারে অফার করা হয়, তাই পণ্য। সবসময় চেষ্টা করবে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর হচ্ছে উক্তিগুলো দেওয়ার। কারণ যেহেতু মার্কেটিং এর ব্যাপার, সুতরাং এদের উক্তিগুলো দিলে ব্যাপারটা খুব ব্যাপারটা ভালো দেখাবে। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যাই হোক, অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন যা কিছু মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগের জন্য বাজারে অফার করা হয়, তাই পণ্য। অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার অভাব এবং প্রয়োজন মেটাতে পারবে, এবং বাজারে খুব
একটা চমকপ্রদ হিসেবে থাকবে, একটা আকর্ষণ করবে সবাইকে, তারপর মনোযোগ আকর্ষণের একটা ক্ষমতা থাকবে, এমন জিনিস সেটা ভোগের জন্য বাজারে অফার করা হয়। তাই পণ্য অবশ্যই অফারের ব্যাপারটা এখানে আসি। মানুষ ভোগের জন্য তো জিনিসটা কিনবে, তাই না? সুতরাং ভোগের জন্য বাজারে অফার করা হয়। সংজ্ঞাগুলো, ওনাদের যে উক্তিগুলো, এগুলো কিন্তু অন্ধের মতো মুখস্থ করবে না। খুবই গুরুত্বপূর্ণ এটা, যে তুমি নিজের মতো করে লিখতে পারো না কিন্তু এগুলো। তোমাকে এরা যা বলেছে সেটা লিখতে হবে। এই জন্য তোমাকে বুঝে শুনে এটাকে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? বুঝে মুখস্থ করতে হবে। আমি বলছি না যে মুখস্থ করা যাবে না, যেহেতু এটা উক্তি, তোমাকে মুখস্থ করতেই হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু তোমাকে বুঝে যদি মুখস্থ করো তাহলে সেটা মনে থাকবে। দেখো আরেকজন কি বলছে, ডাব্লিউ জে ওয়াটসন, সরি ডাব্লিউ জে স্ট্যান্টন, ওনার মতে পণ্য হচ্ছে এক সেট দৃশ্যমান ও অদৃশ্যমান গুণাবলী, যার মধ্যে প্যাকেজিং, রং, দাম, মান এবং ব্র্যান্ড অন্তর্ভুক্ত, এবং যার সাথে বিক্রেতার সেবা ও সুনাম জড়িত। এখন হচ্ছে সত্যি কথা বলতে কি, যে এই যে ব্যাপারগুলো লিখেছে এগুলো আমরা জানি, তাই না? উনি ইম্পর্টেন্ট ব্যাপারগুলোই কিন্তু ওনার উক্তির মধ্যে দিয়েছে। পণ্য হচ্ছে এক দৃশ্যমান ও অদৃশ্যমান গুণাবলী, অবশ্যই গুণাবলী, গুণ ছাড়া সেই পণ্যটা আমরা কিনবো না, তাই না? যার মধ্যে কি আছে, প্যাকেজিং আছে। তোমরা জানো এখনকার দিনে প্যাকেজিং এর গুরুত্ব সবসময় বেশি। দেখবা যে অনেক অনেক ভালো ভালো রিনাউন্ড ব্র্যান্ড গুলো তারা কয়দিন পর প্যাকেজিং চেঞ্জ করে, অনেকগুলো কারণে চেঞ্জ করে। আর তার চেঞ্জ করার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অ্যাট্রাকশন বাড়ানো, কাস্টমারদের চোখে লাগানো, হ্যাঁ, নতুন প্যাকেজিং, চটকদার প্যাকেজিং সবাই পছন্দ করে। এবং নট অনলি দ্যাট, অনেক সময় নকল রোধ করার জন্য হয়তোবা অনেক সময় এই কোম্পানিগুলো প্যাকেজিং চেঞ্জ করে। রং, দাম, মান, অবশ্যই কোয়ালিটির সাথে কোনো আপোষ নেই, আপোষহীন বলতে গেলে। হ্যাঁ, কোয়ালিটি খারাপ হলে যতই তুমি সুন্দর প্যাকেজিং করো না কেন, সেটা বেশি দিন চলবে না। এবং ব্র্যান্ড অন্তর্ভুক্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে তিনি বলেছেন, ব্র্যান্ড, ব্র্যান্ডিং এর যুগ এখন। ব্র্যান্ডিং ভালো না হলে কিন্তু, ব্র্যান্ডিং এর পর্যায়ে না পৌঁছতে পারলে কিন্তু পণ্য বাজারে চলবে না, বা সেটা খুব বেশি বলতে গেলে যে জনগণের মনে আস্থার একটা জায়গা আসবে না, ঠিক আছে? এবং যার সাথে বিক্রেতার সেবা এবং সুনাম জড়িত। এই যে গুডউইল, গুডউইলটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটিং এ। আমি বলি না যে আমাদের সুনাম অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু একবার একটা খারাপ কিছু হলেই, সেটা রিভিউ খারাপ হয়ে গেলে সম্পূর্ণ তোমার এতদিনের যে সুনাম সেটা কিন্তু একটা, মানে বলতে গেলে যে সেটা একটা সংকটের মধ্যে পড়ে যাবে, তাই না? যে খুবই কনসিয়াস থাকতে হয় এই মার্কেটিং এর ক্ষেত্রে, সুনাম যেন কখনো নষ্ট না হয়। এই জন্য বলা হয় কাস্টমার ইজ দ্য কিং। তোমাকে কাস্টমারের সাথে সবসময় এভাবে ব্যবহার করতে হবে, যতই রাগ লাগুক, মেজাজ খারাপ হোক, কখনোই তার কমপ্লেইন তুমি উইথড্র করতে পারবে না। তোমাকে তার কমপ্লেইন নিতে হবে, অবশ্যই সেটা যুক্তিযুক্ত হতে হবে। তার হাতে যদি কোনো প্রমাণ থাকে তাহলে কিন্তু তুমি গেছো, ঠিক আছে? তোমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু তুমি যদি যুক্ত যুক্ত কোনো কিছু দাঁড় করাতে পারো যে কাস্টমার যেটা বলছে সেটা ভুল, হ্যাঁ, অবশ্যই সেটা পোলাইটলি, দেন তুমি তুমি জিতে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো ডাব্লিউ জে স্ট্যান্টনের মতে। এরপরে স্লাইডে যাই, স্কিনারের মতে দেখো কি বলেছেন। A product is anything that satisfies a need or want and can be offered in an exchange. বাংলাটা বলি, পণ্য হচ্ছে যে কোনো কিছু যা প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি প্রদান করতে পারে এবং বিনিময়ের জন্য অর্পণ করা যেতে পারে। অর্থাৎ অবশ্যই এটা বিনিময়ের ব্যাপারটা চলে আসে এবং সন্তুষ্টি বিধানের ব্যাপারটা চলে আসে, আমরা জানি। উনি এই কথাটাই বলেছেন এখানে। আচ্ছা, এখন আমি কিছু কথা বলি। এই যে বিখ্যাত তিনজনের আমরা যে কোটেশন পেলাম, ওখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য দাঁড় করতে পারি। তার আগে আমি বলে নিই যে আমি তোকে বললাম না, দৃশ্যমান অদৃশ্যমান সেবা। দৃশ্যমান সেবার মধ্যে একটা বলি, গ্রামীণ মোবাইল ফোন কি একটা দৃশ্যমান পণ্য, কিন্তু এটি কেনার অর্থ হচ্ছে যোগাযোগ কেনা। দৃশ্যমান পণ্যের সাথেও কিন্তু অদৃশ্যমান গুণাবলী, যেমন ধরো যে বিক্রয়ত্ব সেবা, ওয়ারেন্টি, সুনাম ইত্যাদি কিন্তু অন্তর্ভুক্ত থাকে। আবার বস্তুগত পণ্য ছাড়া অদৃশ্যমান পণ্য, যেমন শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা, চুল কাটা ইত্যাদিও কিন্তু পণ্য হিসেবে গণ্য। তাই আমি প্রথমে বললাম যে হয়তো তোমাদের অতটা ক্লিয়ার হয়নি, যদি আমি আবার বলছি, তাহলে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। এটা একটা সেবা, শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা, এগুলো হচ্ছে অদৃশ্য সেবা, অদৃশ্য পণ্যের মধ্যে পড়ছে। এই জন্য বাজারজাতকরণ করা হয় এবং মানুষের কাছে উপযোগ আছে এমন কিছুই হচ্ছে পণ্য।
যেমন বস্তুগত পণ্য, সেবা, ব্যক্তি, স্থান, সংগঠন, অভিজ্ঞতা, ইভেন্ট, সম্পত্তি, তথ্য এবং ধারণা, এই সবগুলোই কিন্তু পণ্য। কারণ হচ্ছে এগুলো সবকিছুরই উপযোগ আছে। একটা ব্যাপার মাথায় রাখবো, উপযোগ ছাড়া কিন্তু সেটাকে পণ্য বলা যাবে না। আর উপযোগ কি? উপযোগ হচ্ছে ইউটিলিটি। এটা অর্থ হচ্ছে যেটা দিয়ে তুমি কিছু না হলেও কিছুটা যেই সুবিধা তুমি পাচ্ছ, সেই সুবিধাটা হচ্ছে উপযোগ। একটা কলম নিয়ে তুমি লিখছো, কলমের কালি আছে, স্মুথলি লেখা হচ্ছে খুব ফাস্টলি। সো এটার উপযোগ কি? এই কলমের কালিটা ভালো আর খুব দ্রুত লেখা যায়। এটা কলম নিয়েছো বাট কলমের কালি নেই, তাহলে কি সেটা উপযোগিতা থাকছে? থাকছে না। তো সেটাকে পণ্য বলা যাবে না। আচ্ছা, আর কথা না বাড়ি সংখ্যা থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম সেটা একটু আলোচনা করি। এক নম্বরে কি পেয়েছি? পণ্য দৃশ্যমান এবং অদৃশ্যমান হতে পারে, যেটা আমি এটাকে বললাম। নাম্বার 2 হচ্ছে বস্তুগত পণ্য, সেবা, ব্যক্তি, স্থান, সংগঠন, অভিজ্ঞতা, ইভেন্ট, সম্পত্তি, তথ্য, ধারণা ইত্যাদি সম্মিলিত হতে পারে। মানুষের বস্তুগত এবং অবস্তুগত প্রয়োজন, অভাব ও চাহিদা মেটাতে সক্ষম হতে হবে। অবভিয়াসলি যে পণ্য তুমি কিনছো সেটা মানুষের তার উপযোগিতা থাকতে হবে, অর্থ হচ্ছে তার অভাব মেটানোর সামর্থ্য থাকতে হবে। নাম্বার 4 হচ্ছে পণ্যের বিনিময় মূল্য থাকবে। সেটা পণ্যই না, যেটা কোনো মূল্য নেই। পণ্যের অবশ্যই বিনিময় মূল্য থাকবে, তুমি সেটা একটা মূল্যের মাধ্যমে তুমি সেটা ক্রয় করবা। যেই পণ্যের কোনো বিনিময় মূল্য নেই তাকে কিন্তু পণ্যের সংজ্ঞার আওতায় ফেলা যাবে না। নাম্বার 5, পণ্যের সাথে সহযোগী গুণাবলী যেমন প্যাকেজিং, ওয়ারেন্টি, বিক্রয়ত্ব সেবা, ব্র্যান্ড অন্তর্ভুক্ত থাকে। সংজ্ঞা থেকে কিন্তু আমরা এগুলোই পেলাম, তাই না? আচ্ছা, আমরা সামনে আগে আমরা কিন্তু পণ্য নিয়ে একটা একটা মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গেছি। সুতরাং আমরা কি বলতে পারি? মানুষের প্রয়োজন, অভাব এবং চাহিদা মেটাতে সক্ষম এমন দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তুকে পণ্য বলে। ক্লিয়ার? তোমাদের দেখা যাচ্ছে যে তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করা হয় পণ্য কি, ফ্যাল ফ্যাল করে আমাদের মুখের দিকে তাকায় থাকে। কেন? বই এত সুন্দর করে একটা সংজ্ঞা লেখা আছে, যদি বুঝেও কোনো এক সময় বাসায় পড়েও থাকো, অবশ্যই তোমাদের সেটা পারার কথা। কিন্তু দুঃখের বিষয় কি? তোমরা বুঝে পড়ো না, পড়াশোনাই করো না, সত্যি কথা বলতে গিয়ে। তবে তোমাদের কাছে আমি এটা এক্সপেক্ট করি না। তোমরা ফার্স্ট ইয়ার, তোমাদের আশা করি তোমরা অনেক সিরিয়াস স্টুডেন্ট এবং নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। পড়াশোনা শুধু নিজের জন্য কিন্তু, আর কারোর জন্য না। তোমার ভালো হবে, তার সাথে সাথে কি হবে? বাবা মা ভাই বোন ফ্যামিলিদেরও ভালো হবে, বাট সবচেয়ে বেশি গেইনার হবে তুমি। বাই দ্য বাই, নেক্সট পয়েন্টে যাই। এখানে একটা একটা সার্কেল দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে পণ্য ও সেবার স্তর। আমি এখন যে পয়েন্টগুলো আলোচনা করব, দ্বারা আমি একটু দেখাই। এই পয়েন্টগুলোকেই আমি, এই পয়েন্টের ভিতরে যে বিষয়গুলো আছে সেটাকে এই টিপসের মাধ্যমে দেখানো হয়েছে। ঠিক আছে? এখানে দেখো সেন্টারে কি আছে? ক্রেতা, ভ্যালু। আচ্ছা, আমি আমার এইখানে একটু আলোচনা করে তারপর ওদিকে যাচ্ছি। প্রথমে আসছে পণ্য এবং সেবার স্তর বা পর্যায়সমূহ। আমরা পণ্য বা সেবার স্তরকে 3 ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? প্রথমটা হচ্ছে মূল ক্রেতা ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে প্রকৃত পণ্য, তৃতীয় হচ্ছে বর্ধিত পণ্য। মূল ক্রেতা ভ্যালু দেখো, বলতে গেলে কোর কাস্টমার ভ্যালু যাকে বলা হচ্ছে। পণ্যের ক্রমবিকাশের প্রথম স্তর হচ্ছে মূল পণ্য। এটি পণ্যের মুখ্য এবং কেন্দ্রীয় স্তর। এই স্তরে মূল সুবিধা বা সেবা অন্তর্ভুক্ত থাকে। তাহলে কি হলো? আমরা ফার্স্ট যে স্তর সেটা হচ্ছে মূল পণ্য, এবং এটা হচ্ছে পণ্যের মুখ্য এবং কেন্দ্রীয় স্তর। এই স্তরে কি থাকে? মূল সুবিধা বা মূল সেবাটা অন্তর্ভুক্ত থাকে। এই স্তরে ক্রেতার উদ্দেশ্য বাস্তবায়িত হয়। এখানে একজন বলেছে, অ্যাড্রিয়ান পালমার কি বলেছেন দেখুন, বলেছেন মূল পণ্য হচ্ছে একটি পণ্য বা সেবা কর্তৃক প্রদত্ত অত্যাবশ্যকীয় সুবিধা। এই জন্য বিক্রেতার কাজ হচ্ছে পণ্যের যে উপকার বা সেবা থাকে তা খুঁজে ক্রেতাদের কাছে প্রকাশ করা। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো যে আমরা যখন ক্লোজ আপ টুথপেস্ট কিনি, খুব সুন্দর অ্যাড দেখে না টিভিতে ক্লোজ আপে? আচ্ছা, এই যে টুথপেস্ট যখন আমরা কিনছি অ্যাডের প্রতি আকৃষ্ট হয়ে, তখন আমরা কি কিনছি? আমরা কিন্তু তখন ঝকঝকে দাঁত কিনি। ক্লোজ আপের পেস্ট হচ্ছে মূল পণ্য এবং ভোক্তার কাছে উপকার বা সুবিধা বিক্রয় করতে হয়, পণ্য নয়। অর্থাৎ আমরা যে আমরা পেস্টটা কিনছি, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি কিনছি? আমরা ঝকঝকে দাঁত কিনছি। আমরা কিন্তু এই ক্লোজ আপের পেস্ট হচ্ছে মূল পণ্য, বাট এর সেবাটা কি? এর মেইন যে ফোকাস কি, এর মেইন ফোকাস যে ব্যাপার সেটা হচ্ছে যে দাঁত ঝকঝকে করা। ঠিক আছে? সো ভোক্তার কাছে উপকার বা সুবিধা বিক্রয় করতে হয়
পণ্য নয়। আমরা ফার্স্টে এটা একটা পয়েন্ট পেয়ে গেলাম। দেখো আমি যে একটু যে আলোচনা করলাম, দেখো সার্কেলের মধ্যে এখানে আছে, কিন্তু দেখো ফার্স্টে কি আছে, ক্রেতা ভ্যালু। এখানে দেখো আমার কার্সরটা একটু খেয়াল করো, এখানে দেখো ক্রেতা ভ্যালু আছে, এটাকে আমরা বলছি মূল পণ্য। ক্রেতা ভ্যালুকে কি করতে হয়, যে মেইন যে ক্রেতা ভ্যালুর মেইন উদ্দেশ্য হচ্ছে সেই পণ্যটা যেটা বেস্ট, যেটা সুবিধা, সেটাকে বিক্রেতার খুঁজে বের করতে হবে, এবং সেই যে পণ্যের যে উপকার বা সেবা থাকে তা খুঁজে বের করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া, এটাকে যেন বলা হচ্ছে ক্রেতা ভ্যালু। যেহেতু ক্রেতাদের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে এই মূল পণ্য, এটাকে ক্রেতার কাছে ভ্যালু আকারে পৌঁছে দিতে হবে। ভ্যালুটা কি, ঝকঝকে দাঁত, বা যেটা তার যেটা স্ট্রেংথ পয়েন্ট, যেটা তার শক্তিশালী পয়েন্ট সেই প্রোডাক্টের, সেটা ক্রেতাকে পৌঁছে দিতে হবে। নাম্বার 2 হচ্ছে প্রকৃত পণ্য। প্রকৃত পণ্যের মধ্যে কি কি আছে দেখো, এখানে দাম, ব্র্যান্ড আছে, বৈশিষ্ট্য আছে, ডিজাইন আছে, প্যাকেজিং আছে, মান স্তর আছে। আচ্ছা, আমরা দেখো সেকেন্ড হচ্ছে প্রকৃত পণ্য। ওকে, আমি এই ছবির মধ্যেই থাকি, তাহলে তোমাদের ইজি হবে বুঝতে। দেখো প্রকৃত পণ্য নিয়ে আমি আলোচনা করছি। পণ্যের ক্রমবিকাশের দ্বিতীয় স্তর হচ্ছে প্রকৃত পণ্য। এটি দৃশ্যমান স্তর হিসেবেও কিন্তু পরিচিত। ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং বলেছেন, the actual product exists around the core and includes the quality level, features, design, brand name and packaging. এটা যে দেখলাম আমরা এখানে প্রকৃত পণ্যের মধ্যে কি কি আছে, বৈশিষ্ট্য আছে, ব্র্যান্ড নাম আছে, মানস্তর, প্যাকেজিং, এক্সেট্রা, এই জিনিসগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। এই স্তরে বৈশিষ্ট্য সমূহ হচ্ছে যেটা বলা যে প্যাকেজিং, ডিজাইন, ব্র্যান্ড নেম ইত্যাদি। হ্যাঁ, ভোক্তা যখন ক্লোজ আপ টুথপেস্ট কিনে তখন এই সমস্ত বৈশিষ্ট্য দেখে আকৃষ্ট হয়। এভাবে ভোক্তা একই কাজে ব্যবহারের উদ্দেশ্যে প্রাপ্ত বিভিন্ন পণ্যের মধ্যে পার্থক্য বের করে। তাই বাজারকারীকে যথেষ্ট সফলতার সাথে প্রকৃত পণ্য অন্যান্য বাজারকরণ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের দেখো বর্ধিত পণ্য। 3 নাম্বার আসছে বর্ধিত পণ্য। এই বর্ধিত পণ্যের মধ্যে কি কি আছে দেখো, বিক্রয়ত্ব সেবা আছে, সরবরাহ এবং ধার আছে, পণ্য সামর্থ্য আছে, ওয়ারেন্টি আছে। আমরা বর্ধিত পণ্য শুনেই বুঝতে পারছি যে এক্সটেন্ডিং একটা ব্যাপার আছে। হ্যাঁ, পণ্যের ক্রমবিকাশের সর্বশেষ স্তর হচ্ছে বর্ধিত পণ্য। এটি সেবা স্তর হিসেবেও কিন্তু পরিচিত। অ্যাড্রিয়ান পালমার বলেছেন, বর্ধিত পণ্য হচ্ছে পার্থক্যমূলক সুবিধাসমূহ মূল পণ্য অর্পণ, যেমন বাড়তি সেবা। অর্থাৎ আমি সহজ ভাষায় বলি, বাড়তি সেবা। এই স্তরে পণ্যের সাথে বাড়তি কিছু সুবিধা দেওয়া হয়, যেমন ধরো যে বর্ধিত পণ্যের বৈশিষ্ট্য মূল্যের মধ্যে যেমন ধরো যে বিক্রয়ত্ব সেবা, ওয়ারেন্টি। ওয়ারেন্টি আমাদের প্রোডাক্ট দেখি না, আমার কিন্তু প্রোডাক্ট কেনার সময় ওয়ারেন্টি কথা শুনতে হবে, তাই না? পণ্য সমর্থন, সরবরাহ, ধার ইত্যাদি। যেমন ধরো কেউ রেফ্রিজারেটর ক্রয় করতে কেউ রেফ্রিজারেটর ক্রয় করলে বিক্রেতা খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা দেয়, ঠিক আছে, বিনামূল্যে বিক্রয়ত্ব সেবা নিশ্চয়তা দেয়, কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দেয়, নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়ারেন্টি দেয় ইত্যাদি। এগুলো হলো বর্ধিত পণ্যের সুবিধাগুলো। আচ্ছা, এগুলো হলো 3টা মেইন স্তর হচ্ছে পণ্য বা সেবার স্তর বা পর্যায় সমূহ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সুতরাং আমরা কি বলতে পারি, লাস্টে বলতে পারি যে ক্রেতা বা ভোক্তা পণ্য বা সেবা ক্রয়ের সময় উপরিউক্ত এই 3টে স্তরকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব, এবং তাই বাজারকারীকে পণ্য উন্নয়ন এবং বাজারকরণের ক্ষেত্রে পণ্যের 3টি স্তরকে বিশেষভাবে বিবেচনা করতে হয়। আচ্ছা, এরপরে স্লাইডে যাই। এরপরে আমি একটা তোমাদের বইয়ের ছবিটি তুলে দিয়েছি স্লাইডে। দেখো এখানে পণ্যের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ রয়েছে। এই যে টোটাল যে পণ্য যে শ্রেণী বিভাগ তোমরা দেখছো আমাদের এই চ্যাপ্টারটা এগুলো নিয়ে, ঠিক আছে, খুব কঠিন কিছু না। আমরা এখানে ভোগ্য পণ্য নিয়ে আছি, শিল্প পণ্য নিয়ে আছি। এই যে ভোগ্য পণ্য এবং শিল্প পণ্যের যে অনেকগুলো শাখা পোশাখা ক্লাসিফিকেশন আছে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করবো। এবং আমাদের পরীক্ষা কিন্তু কোশ্চেনগুলো আসে। সুতরাং এই যে ছকটা খুব ভালোভাবে দেখে রাখো, একদম বলতে গেলে মাথার মধ্যে গেঁথে রাখো, যেন না ভুলে যাও। এই ছকটা অর্ধেক মুখস্থ করা মানেই হচ্ছে তোমার মাথায় তোমার এই চ্যাপ্টার সঙ্গে একটা ক্লিয়ার একটা ধারণা চলে আসে, ঠিক আছে? আচ্ছা, দেখো পণ্যকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করতে পারি, ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য বা ব্যবসায় পণ্য। ভোগ্য পণ্যকে দেখো ভাগ করা যায় সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযোজিত পণ্য, এই 4 ভাগে। এই যে সুবিধা পণ্যকে আবার ভাগ করা যাচ্ছে প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। আবার শপিং পণ্যকে আবার ভাগ করা যাচ্ছে সমজাতীয় শপিং পণ্য, অসমজাতীয় শপিং পণ্য। এদিকে দেখো আবার অযাচিত পণ্যকে ভাগ করা যাচ্ছে নতুন অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য।
এগুলো হচ্ছে ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশন। পরীক্ষা কেমন করে আসে কোশ্চেন গুলো জানো? পরীক্ষায় দেখা যাচ্ছে যে কোনো একটা সংজ্ঞা দেখে দিতে পারে যে অযোচিত পণ্য বলতে কি বুঝো, কয়েকটা এক্সাম্পল দাও, দিল একটা হ্যাঁ কোশ্চেন, কি করবা তখন তুমি? না পড়লে জিরো পেয়ে বসে থাকবে। ওকে, আচ্ছা, শিল্প পণ্যকে দেখো কয় ভাগে ভাগ করা যায়। একে ভাগ করা প্রথমত গিয়েছে মালামাল এবং খুচরা যন্ত্রাংশ নিয়ে, মূলধন জাতীয় পণ্য নিয়ে, সরবরাহ এবং সেবা নিয়ে। তারপর হচ্ছে দেখো মালামাল এবং ক্ষুদ্র যন্ত্রাংশকে ভাগ করা গেছে কাঁচামাল, প্রস্তুতকৃত মালামাল এবং খুচরা যন্ত্রাংশ। ঠিক আছে, সরি খুচরা হবে, এটা ভুল প্রনাউন্সিয়েশন করেছি, ঠিক করে নাও। কাঁচামালকে ভাগ করছে কৃষি পণ্য, প্রাকৃতিক পণ্য। আবার প্রকৃত মালামাল এবং খুচরা যন্ত্রাংশকে ভাগ করা হয়েছে মালামাল উপাদান, খুচরা যন্ত্রাংশ উপাদান। এই তারপরে দেখো মূলধন জাতীয় পণ্যকে আবার ভাগ করা গেছে স্থাপনা এবং আনুষঙ্গিক। তারপর ধরো সেবা সরবরাহ এবং সেবাকে ভাগ করা গেছে সরবরাহ এবং ব্যবসায় সেবা। এই তো টোটালি আমরা একটা বলতে গেলে বার্ডস আই ভিউ পেলাম, তাই না? আচ্ছা, আমরা ডিটেইলি একটু আলোচনা করে দেখ। আমাদের প্রথমে আছে ভোগ্য পণ্য, তাই না? ভোগ্য পণ্য নিয়ে আমরা আলোচনা করি। ভোগ্য পণ্য বলতে কি বোঝায়? ভোগ্য পণ্য বলতে কি বোঝায়? ভোগ্য পণ্য শুনলে বুঝতে পারছো যেটা আমরা ভোগ করি, তাই না? চূড়ান্ত ভোগের উপযোগী পণ্যই ভোগ্য পণ্য। যে সকল পণ্য ভোগ বা ব্যবহারের পূর্বে পুনঃ প্রক্রিয়াজাতকরণ, পুনঃসংযোজন, পরিশোধন ইত্যাদি প্রয়োজন হয় না এবং কেবল ভোক্তারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে দৈনন্দিন জীবন ধারণের জন্য ক্রয় করে, সে সকল পণ্যকে ভোগ্য পণ্য বলা হয়। যেমন সংবাদপত্র, টুথপেস্ট, চাল, ডাল, চিনি ইত্যাদি। মানে আমাদের যেটা লাগে, আমাদের সকালে ঘুম থেকে উঠে আমরা কি দাঁত না ব্রাশ করে থাকি? অসম্ভব ব্যাপার, ভাবতেই পারি না, সো আমাদের টুথপেস্ট লাগবেই। চাল লাগে, ভাত না খেলে তো আমরা বাঙালি থাকতেই পারি না, ঠিক আছে? ৩ বেলা ভাত খাওয়া দরকার। যতই পেটে ভুঁড়ি বাড়ুক না কেন, ভাত আমাদের দরকারি। ডাল, চিনি, হ্যাঁ। তো এই যে সংবাদপত্র, সকালে ঘুম থেকে উঠে আমাদের চায়ের কাপের সাথে একটা সংবাদপত্র হতেই হবে। আয়েশি জীবন, আহা। করোনা কালে এখন তো সবাই হোম কোয়ারেন্টাইন, যারা বাসায় থাকছে তারা তো এই সুবিধা নিচ্ছে। তো এই যে এই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ভোগ করতে হয়। এগুলো আমাদের ইউজ করার সময় কি করতে হয়? আমাদেরকে প্রক্রিয়াজাতকরণ করতে হয়, পুনঃসংযোগ করতে হয়, পরিশোধন করতে হয়? নো, আমরা রেডিমেড পাই, নিয়ে বাস খেয়ে ফেলি বা ইউজ করে ফেলি, ঠিক আছে? এইগুলোকে বলা হচ্ছে ভোগ্য পণ্য। এখন দেখো ফিলিপ কাটলার এবং গ্যারি আর্মস্ট্রং কি বলেছেন? উনি বলেছেন ভোগ্য পণ্য হচ্ছে সে সকল পণ্য ও সেবা যেগুলো চূড়ান্ত ভোক্তা কর্তৃক ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয় করা হয়। দেখো কয়েকটা কি পয়েন্ট দেখো, এখানে কি পয়েন্ট কি কি পাচ্ছি? চূড়ান্ত ভোক্তা, সুতরাং আলটিমেটলি যারা লাস্টে যারা মেইন ভোক্তা, মানে যারা আসলে জিনিসটা পেলাম খেয়ে ফেলি, একে বলা চূড়ান্ত ভোক্তা। হ্যাঁ, এরা কি করে? ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয় করেন এবং হচ্ছে পার্সোনাল, ফর পার্সোনাল পারপাস। হ্যাঁ, ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয় করছে, একে বলা হচ্ছে ভোগ্য পণ্য। ডাব্লিউ.জে. স্ট্যান্টন কি বলেছেন? বলেছেন কোন রকম ব্যবসায় উদ্দেশ্য ছাড়া গৃহস্থালী ভোক্তাদের ব্যবহৃত পণ্যই ভোগ্য পণ্য। আরো বলেছেন যে, আর একটু ক্লিয়ার করে বলছে গৃহস্থালী, সহজ কথা। আমাদের নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী কাজে যে জিনিসগুলো আমাদের দরকার। দেখো না তোমাদের মারা কি করে, আমাদের লিস্ট দিয়ে দেয়। এখন করোনার সময় সবসময় তো বের হওয়া যায় না, বাবার হাতে দিয়ে দিতে লম্বা লিস্ট, এগুলো নিয়ে আসো, 7 দিন চালাবো আমি, আর বের হতে হবে না তোমাকে। লিস্টের মধ্যে কি কি থাকে? চাল, ডাল, আটা, ময়দা, হ্যান ত্যান, তাই না? এই যে জিনিসগুলো সদাইপাতি বা জরুরি জিনিসগুলো, সেগুলো হচ্ছে গৃহস্থালী কাজে, সেগুলো সবই হচ্ছে ভোগ্য পণ্য। ওকে, আচ্ছা। তারপরে দেখো, তারপরে আমাদের আসছে সংজ্ঞা থেকে আমরা কি কি পাচ্ছি। এই যে আমি যে সংজ্ঞাগুলো বললাম ভোগ্য পণ্যের, আমরা কিছু বৈশিষ্ট্য পেলাম। যেমন ধরো 1 নম্বর হচ্ছে ভোগ্য পণ্য ব্যক্তিগত পারিবারিক ভোগের জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার, আর বলছি না, সংজ্ঞাটি পেয়ে গেছি, আমি আলোচনা করেছি। নাম্বার 2 হচ্ছে চূড়ান্ত ভোক্তা এই পণ্য ক্রয় করে, সংজ্ঞাটি ছিল। অল্প অল্প পরিমাণে এই পণ্য ক্রয় করা হয়, এক গাদা একসঙ্গে নিয়ে কিন্তু আমরা ক্রয় করি না, আমরা এখানে অল্প অল্প করে ক্রয় করি, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। নাম্বার 4 হচ্ছে ক্রেতারা খুব ঘন ঘন ভোগ্য পণ্য ক্রয় করে। ভাত, চাল, চাল আমাদের সবসময় কিনতে হয়, তাই না? আমরা চাল শেষ হয়ে গেলে আবার চাল কিনতে যাবো, ওই একই প্রোডাক্টই কিনতে যাবো, ঘন ঘনই কিনবো। হ্যাঁ, ভোগ্য পণ্য আসলে ভোগ না করে থাকা যায় না, সহজ কথা। তো সেটাকে খুব ঘন ঘন কিনতেই হবে। তো এই হলো, আমরা বলতে পারি যে সকল পণ্য ভোক্তারা অব্যবসায়িক উদ্দেশ্যে কোন রকম পুনঃ প্রক্রিয়াজাতকরণ ছাড়াই ব্যক্তিগত বা পারিবারিক ভোগ বা ব্যবহারের জন্য ক্রয় করে, সে সকল পণ্যকে ভোগ্য পণ্য বলা হয়। ক্লিয়ার? এই হলো সংজ্ঞা।
এখন দেখো ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। এই যে আমরা ভোগ্য পণ্য সম্বন্ধে জানলাম, এর কিছু শ্রেণীবিভাগ রয়েছে। চূড়ান্ত ভোগের উপযোগী পণ্য তো ভোগ্য পণ্য, তাই না? সুতরাং এই ভোগ্য পণ্যকে আমরা কিছু ক্লাসিফাই করতে পারি। যে আমরা একটু আগে আমি দেখালাম না ভোগ্য পণ্যের যে ক্লাসিফিকেশনস গুলো, এই সেই চারটা আবার দিলাম, জাস্ট এটাকে ভোগ্য পণ্যকে আলাদা করে করা হয়েছে। হ্যাঁ, আলাদা করে করা হয়েছে। দেখো এখানে আমরা ভোগ্য পণ্যের বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি। হ্যাঁ, ভোগ্য পণ্যের বৈশিষ্ট্যের দিকে প্রথমে আমরা আসছি। মেইন যে বৈশিষ্ট্য সেটাকে আমরা সেই কয়টা পয়েন্টে দাঁড় করেছি। ক্রয়ের উদ্দেশ্য, ব্যক্তিগত বা পারিবারিক চূড়ান্ত ভোগে বা ব্যবহারের উদ্দেশ্যে ভোগ্য পণ্য ক্রয় করা হয়। সহজ কথা, তাই না? নাম্বার 2 হচ্ছে স্বল্প পরিমাণে ক্রয়। প্রথমে বলে রাখি, আমি যে সংজ্ঞা বললাম, সংজ্ঞা থেকে কিন্তু বৈশিষ্ট্যগুলো পেয়েছি। মিনিমাম মেইন বলতে গেলে মেইন বৈশিষ্ট্যগুলোই কিন্তু সংজ্ঞার মধ্যে ছিল। তারপর আরো কিছু ফাইন্ডিং হয়েছে, সেগুলো আমি টোটাল 10টা পয়েন্ট এসেছে, সেগুলো আমরা আলোচনা করি। নাম্বার 2 হচ্ছে স্বল্প পরিমাণে ক্রয়, যেটা আমি তোকে বললাম যে ভোগ্য পণ্যের জন্য বেশি মূলধন বিনিয়োগের প্রয়োজন হয় না, তাই একক মূল্য সাধারণত অত্যন্ত কম হয়। এই জন্য প্রয়োজন অনুযায়ী সুবিধাজনক স্থানে পাওয়া যায় বলে স্বল্প পরিমাণে সহজে ক্রয় করতে পারে। নাম্বার 3 হচ্ছে ক্রেতার সংখ্যাধিক্য। ক্রেতারা বিক্ষিপ্তভাবে অবস্থান করে বলে পণ্যের বাজার অত্যন্ত ব্যাপক, তাই ক্রেতারা সংখ্যায় অনেক বেশি, ফলে বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ের মাধ্যমে ক্রেতাদের নিকট পণ্য পৌঁছানো হয়। নাম্বার 4 হচ্ছে দীর্ঘ বন্টন প্রণালী। ভোগ্য পণ্যের ক্রেতারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে উৎপাদনকারীর পক্ষে তাদের কাছে পণ্য পৌঁছানো সম্ভব হয় না, তাই দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। নাম্বার 5 হচ্ছে প্রসার হাতিয়ার। ভোগ্য পণ্য বাজারকরণের প্রসার হাতিয়ারগুলোর মধ্যে বিজ্ঞাপন এবং বিক্রয় প্রসার অধিক কার্যকর। নাম্বার 6 হচ্ছে বিস্তৃত বাজার। ভোগ্য পণ্যের ক্রেতা এবং ব্যবহারকারী বিপুল সংখ্যক এবং সারা দেশে বিক্ষিপ্ত অবস্থা থাকে, ফলে বাজারও অত্যন্ত বিস্তৃত হয়। নাম্বার 7 প্রত্যক্ষ চাহিদা। ভোগ্য পণ্যের চাহিদা অন্য কোনো পণ্যের উপর নির্ভরশীল নয়, সরাসরি ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে এই পণ্য কেনা হয়, এই জন্য ভোগ্য পণ্যের চাহিদা প্রত্যক্ষ। নাম্বার 8 চূড়ান্ত ব্যবহার। ভোগ্য পণ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চূড়ান্ত ব্যবহার। কোন রকম পুনঃপ্রক্রিয়াজাতকরণ ছাড়াই ভোগ্য পণ্য ব্যবহার করা যায়। নাম্বার 9 প্রতিযোগিতা। ভোগ্য পণ্যের বাজারে অধিক পণ্য বিকল্প পণ্যের উপস্থিতি আছে, মূল্য, মান ইত্যাদির কারণে ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান। সুতরাং বলা যায় যে ভোগ্য পণ্যে কিন্তু প্রচুর প্রতিযোগিতা থাকে। সো যারা মার্কেটিং এর কাজে আছে তারা কিন্তু খুব কনসিয়াস থাকতে হয় যে পণ্য বিকোচ্ছে কিনা। সো এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হয়। নাম্বার 10 হচ্ছে পরিবর্তিত ফ্যাশন। ভোগ্য পণ্যের ফ্যাশন দ্রুত পরিবর্তনশীল, অনেক পণ্যই পূর্ণতা স্তরে পৌঁছানোর পূর্বেই বাজার থেকে বিলীন হয়ে যায়, তাই উৎপাদনকারীকে প্রতিনিয়ত পণ্য উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করতে হয়। সুতরাং বলা যায় শেষে ভোগ্য পণ্যে ভোক্তাদের সাধারণ উদ্দেশ্য বিক্রি করা, ভোগ্য পণ্যে ভোক্তাদের উদ্দেশ্যে বিক্রি করা হয়, এবং এই ভোগ্য পণ্যের যে বৈশিষ্ট্যগুলো বলছি, যে আমি বললাম, এগুলো কিন্তু সবসময় ফলো করতে হবে এবং এগুলো এই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে বিদ্যমান থাকবে। তো এই হলো ভোগ্য পণ্যের বৈশিষ্ট্য। নেক্সট স্লাইডে আমরা যাই। ভোগ্য পণ্য বাজারকরণে বিবেচ্য বিষয় বা বাজারকরণ পদ্ধতি। এখানে আমাদের যে হচ্ছে যে আমরা যে ভোগ্য পণ্য মার্কেটিং এর সেক্টরে যাব, সেখানে কিছু রুলস আছে, কিছু মেথডস আছে। সেগুলো কি? সেগুলো আমাদের ফলো করে যেটা হবে যে আমাদের দক্ষতার সাথে কিন্তু আমরা ভোগ্য পণ্য বিক্রি করতে পারবো। প্রথম হচ্ছে দোকানের অবস্থান। এখানে যে বিবেচ্য বিষয়ের মধ্যে এক নম্বর হচ্ছে দোকানের অবস্থান। দেখো দোকানের অবস্থানের মধ্যে বলতে গেলে চাহিদা সৃষ্টির সাথে সাথে কিন্তু ভোক্তা পণ্য ক্রয় করতে চায়, তাই না? এছাড়া পণ্য ঘন ঘন ক্রয় করা হয়, তাই বাণিজ্যিক কেন্দ্রে, আবাসিক এলাকায়, পাড়া মহল্লায়, লোকালয়ের কাছে এ পণ্য পাওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে। তাহলে কি বলছি, আমাদের ব্যাপারটা হচ্ছে না, সেটা যেন রিচ, মানে বলতে গেলে অ্যাভেলেবিলিটি যেন থাকে, দোকানটা যেন কাছে থাকে, যেন আমি চাইলেই সেটা আমার রিচেবল হয়। তো এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। এটা এক নাম্বারই কিন্তু দেখা আছে। নাম্বার 2 হচ্ছে চাহিদা এবং যোগানের সমন্বয়। অবশ্যই নিত্যদিনের প্রয়োজনে ভোগ্য পণ্য ক্রয় করা হয়, তাই চাহিদা সৃষ্টির সাথে সাথে যোগানের যোগানের অব্যাহত থাকতে হবে। এই জন্য চাহিদা এবং যোগানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। নাম্বার 3 হচ্ছে বন্টন প্রণালী। ভোগ্য পণ্যের ভোক্তারা সারা দেশে বিক্ষিপ্তভাবে থাকে, ফলে দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। বিভিন্ন মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তায় ভোগ্য পণ্য বাজারকরণ করতে হয় বলে বন্টন প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। নাম্বার 4 হচ্ছে আয় বিবেচনা। সমাজের সকল ভোক্তার আয় একরকম নয়, ফলে
পণ্যভেদে ব্যয়ের ধরনও পৃথক হয়ে থাকে। এই জন্য বাজারকারীকে একই ভোগ্য পণ্য বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের জন্য বিবেচনায় রেখে বাজার করতে হয়। তাই ভোগ্য পণ্য বাজারকরণে আয় বিবেচনা করতে হয়। নাম্বার 5 হচ্ছে ক্রয় আচরণ। ভোগ্য পণ্য ক্রয়কালে ভোক্তারা কি ধরনের আচরণ করে তা বাজারকারীকে অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হয়। ভোক্তারা এক দামে ক্রয় করে না, দর কষাকষি করে, প্রতিযোগী পণ্যের সাথে তুলনা করে। তাই ক্রয় আচরণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং বললাম না কাস্টমার সাথে কি কাস্টমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কাস্টমাররা যতই বার্গেনিং করুক, যতই হচ্ছে যে আহ আহ উচ্চবাচ্য করুক, তোমাকে কাম এন্ড কোয়াইট থাকতে হবে, ঠিক আছে? নাম্বার 6 হচ্ছে চাহিদার প্রকৃতি। বিভিন্ন ধরনের ভোগ্য পণ্যের চাহিদা বিভিন্ন রকম হয়। যেমন ধরো দৈনন্দিন জীবনে প্রয়োজন সুবিধা পণ্য, মাঝে মাঝে প্রয়োজন শপিং পণ্য, হঠাৎ প্রয়োজন জরুরি পণ্য। এই জন্য ভোগ্য পণ্যের ক্ষেত্রে চাহিদার প্রকৃতি বিবেচনা করতে হয়। পণ্য তুলনা। অনেক সময় ভোক্তা পণ্য ক্রয়ের সময় বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের সাথে তুলনা করে দেখে। তাই বিক্রেতাকে বিভিন্ন ব্র্যান্ডের ভোগ্য পণ্য রাখতে হয়। তুমি একটা জায়গায় হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের তোমাকে পণ্য রাখতে হবে, যেহেতু কাস্টমাররা বিভিন্ন রকম পণ্য কম্পেয়ার করবে। সো তুমি একটা পণ্য রেখে বিক্রি করতে পারবে না, সো তোমাকে বিভিন্ন পণ্য সেখানে রাখতে হবে। নাম্বার 8 হচ্ছে ব্র্যান্ড প্যাকেজিং। ভোগ্য পণ্যের ব্র্যান্ড এবং প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। অনেক ভোগ্য পণ্যের বাজার ব্র্যান্ড প্যাকেজিং এর কারণে কিন্তু ওঠানামা করে। নাম্বার 9 হচ্ছে স্টাইল ও ফ্যাশন। সময়ের সাথে সাথে স্টাইল এবং ফ্যাশন পরিবর্তনশীল, তোমার জানেন খুব দ্রুত পরিবর্তন হয়। অনেক ভোগ্য পণ্য যেমন ধরো টেলিভিশন, মোবাইল ফোন, ফ্রিজ, নতুন স্টাইলের জুতা, যে স্টাইল এবং ফ্যাশন দ্বারা প্রভাবিত হয় বলে বাজারকারীকে বিশেষভাবে বিবেচনা করতে হয়। যেমন ধরো আমি একটা ফোন যদি আমি 5 বছর আগে কিনেছি, সেটার এখন কোনো পার্টস নষ্ট হয়ে গেলে কিন্তু তাহলে অ্যাভেলেবল না, কারণ এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবং এই যে চেঞ্জিং এর সাথে সাথে তাল মিলানো এটা খুব টাফ। মার্কেটিং এটা একটা চ্যালেঞ্জিং বলতে গেলে এই জিনিসটা, হ্যাঁ? তো এটা কিন্তু খেয়াল রাখতে হয়। নাম্বার 10 হচ্ছে প্রসারমূলক কার্যক্রম। প্রসারমূলক কার্যক্রমের মধ্যে দেখো ভোগ্যপণ্যের বাজারে তীব্র কিন্তু প্রতিযোগিতা বিদ্যমান। তাই প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞাপন এবং বিক্রয়ের প্রসার অধিক কার্যকর। এই জন্য বাজারকারীকে ভোগ্যপণ্যের ক্ষেত্রে প্রসারমূলক কার্যক্রমকে বিবেচনা করতে হয়। এটা আমরা কি বলতে পারি? ভোগ্য পণ্য যেহেতু ভোক্তারা বারবার নিয়মিত ক্রয় করে, তাই পণ্যভেদে যে বিষয়গুলো আমরা বললাম এগুলো বাজারকারীকে অবশ্যই বিবেচনা করতে হবে, বলতে বিবেচনার মধ্যে রাখতে হবে। তো কোনো উপায় নাই এই জিনিসগুলো যদি বিবেচনা না রাখো, ঠিক আছে? তো এই হলো ভোগ্য পণ্য বাজারকরণের বিবেচ্য বিষয় বা বাজারকরণ পদ্ধতি। ক্লিয়ার? তোমাদের কিন্তু পরীক্ষা আসে এই কোশ্চেনটা, বি কেয়ারফুল, পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে চলো আমরা যাই সুবিধা পণ্য। সুবিধা পণ্যের সংজ্ঞা। আমরা কিন্তু দেখো ভোগ্য পণ্যের চার্টটা মনে আছে? সেই চার্টে কিন্তু ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু কি ছিল? প্রথমেই ছিল সুবিধা পণ্য। আমি বলেছিলাম না যে ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশন গুলো সবগুলো আমি আলোচনা করব। এই তো শুরু হয়ে গেল আলোচনা করা। প্রথমে ছিল সুবিধা পণ্য। সুবিধা পণ্যের সংজ্ঞায় দেখো আমরা সুবিধা পণ্য বলতে কি বোঝাই। সুবিধা পণ্য এক ধরনের ভোগ্য পণ্য যার চাহিদা সাধারণত নিয়মিত থাকে এবং মানুষ অল্প সময়ে ব্যয় ও ন্যূনতম প্রচেষ্টায় বাসস্থানের আশেপাশে অত্যন্ত সহজেই পেতে চায়। যেমন ধরো সাবান, টুথপেস্ট, দুধ, ব্রেড, কলম ইত্যাদি। এই জিনিসগুলো সুবিধা পণ্যের উদাহরণ দিলাম আর কি, হ্যাঁ? সো আমরা কি বলতে, তাহলে কি মিন করছি যে সুবিধা না, আমি হাতে কাছে হাত বাড়ালেই পাবো জিনিসটা, ঠিক আছে? আমি খুব অল্প সময় অল্প ব্যয়ের মধ্যে খুব ন্যূনতম প্রচেষ্টার মাধ্যমে বাসার আশেপাশে মুদির দোকানগুলো আছে না, সেখানে জিনিসগুলো থাকে, আমি সুবিধা পণ্যগুলো কিন্তু সেখানেই রাখবো। সেকে বলা হচ্ছে সুবিধা পণ্য। এখানে ফিলিপ কাটলার এবং গ্যারি আর্মস্ট্রং কি বলেছেন? সুবিধা পণ্য হচ্ছে পণ্য এবং সেবা যা ক্রেতারা বারবার তাৎক্ষণিকভাবে এবং সর্বনিম্ন তুলনা ও প্রচেষ্টার মাধ্যমে ক্রয় করে। হ্যাঁ, সর্বনিম্ন তুলনা মানে কম্পারিজনটা কম হয় বিভিন্ন প্রোডাক্টের সাথে, কম প্রচেষ্টা হয় এবং বারবার কিনে জিনিসগুলো, ঠিক আছে? এটা হলো সুবিধা পণ্য। আচ্ছা, আমরা এখন সুবিধা পণ্যের কিছু বৈশিষ্ট্য আমরা বলতে গেলে এই সংজ্ঞার মধ্যে পেলাম। আমরা বৈশিষ্ট্য নিয়ে আরো আলোচনা করব। হ্যাঁ, তবে সংজ্ঞার মধ্যে যে আমি যে মেইন বৈশিষ্ট্যগুলো পেয়েছি সেগুলোই কিন্তু আমি আলোচনা করবো। আরো বৈশিষ্ট্য আছে, আমি 10টা বৈশিষ্ট্য আমরা না বললেই নয়, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে দোকানের অবস্থান।
ভোগ্যপণ্যের ক্ষেত্রেও কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছিলাম যে সেখানে কিন্তু সরি ভোগ্যপণ্যের বাজার বিবেচনার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম সেগুলো কিন্তু দোকানে অবস্থান ছিল। দেখো এখানেও কিন্তু দোকানে অবস্থিত রয়েছে। তাহলে বুঝে নাও এই পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ। দোকানের অবস্থান মার্কেট যে পজিশনিং এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লোকেশন অফ স্টোরস বলা যেতে পারে। হ্যাঁ, চাহিদা সৃষ্টির সাথে সাথে ক্রেতা সুবিধা পণ্য ক্রয় করতে চায়, তাই না? এছাড়া এই পণ্য ঘন ঘন ক্রয় করা হয়, তাই পাড়া মহল্লায় লোকালয়ের কাছে আবাসিক এলাকায় বাণিজ্যিক কেন্দ্রে এইসব দোকানে অবস্থান হতে হয়। ক্রয়ের আকার সুবিধা পণ্য ক্রেতারা স্বল্প পরিমাণে অথচ বারবার ক্রয় করে। বন্টন প্রণালী নাম্বার 3, ক্রেতাদের হাতের নাগালের মধ্যে সুবিধা পণ্য পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। নাম্বার 4, ক্রেতার সংখ্যা সকলেই সুবিধা সুবিধা পণ্যের ভোক্তা, তাই না? এই সুবিধা পণ্যের ক্রেতার সংখ্যা কিন্তু অসংখ্য, বলাই বাহুল্য যে ক্রেতার সংখ্যা কিন্তু সুবিধা পণ্যের সবচেয়ে বেশি। নাম্বার 5 হচ্ছে তাৎক্ষণিক চাহিদা। সুবিধা পণ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাৎক্ষণিক চাহিদার কারণে পণ্য ক্রয় করা হয়, পছন্দের ক্ষেত্রে তেমন সময় ক্ষেপণ করা হয় না। অর্থাৎ তোমার খুব দরকার, তোমার চাল দরকার, বাসায় চাল শেষ, তুমি দোকানে যাই দেখলা যে একটা ব্র্যান্ডেরই রয়েছে, তোমার তুলনা করার স্কোপ নেই, তুমি ওই ব্র্যান্ডেরই চালটা নিয়ে আসবে। ঠিক আছে, তোমার খুব দরকার, তো তুমি এখানে সময় ক্ষেপণ করবা না, তোমার পছন্দের একটা অপশন কম চলে আসে এখানে। ঠিক আছে। নাম্বার 6, সময় এবং প্রচেষ্টা। পণ্যের দাম ও মান সম্পর্কে পূর্বে জ্ঞাত থাকে বলে ক্রেতারা ক্রয়ের সময় স্বল্প সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে চায়। নাম্বার 7 হচ্ছে পরিকল্পনাহীন ক্রয়। সুবিধা পণ্য ক্রয়ের কোনো পূর্ব পরিকল্পনা প্রয়োজন হয় না। সুবিধা সুবিধা অনুযায়ী যে কোনো সময় যে কোনো স্থান থেকে কিন্তু কেনা হয়। নাম্বার 8 হচ্ছে ঘন ঘন ক্রয়। সুবিধা পণ্য খুব ঘন ঘন ক্রয় করা হয়, একসাথে অধিক পরিমাণে না কিনে বারবার অল্প পরিমাণে ক্রয় করা হয়। নাম্বার 9 হচ্ছে একক প্রতি মূল্য। সুবিধা পণ্যের একক প্রতি মূল্য সাধারণত কম থাকে। নাম্বার 10 হচ্ছে স্টাইল এবং ফ্যাশনের প্রভাব। সুবিধা পণ্য দৈনন্দিন প্রয়োজনে কেনা হয় বলে স্টাইল এবং ফ্যাশনের দ্বারা চাহিদা প্রভাবিত হয় না। পরিশেষে বলা যায় সুবিধা পণ্যের যে বিষয়গুলো আমি বললাম সেগুলো কারণে প্রয়োজন অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু সুবিধাজনক স্থান থেকে ভোক্তা কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করে থাকে। তো এই হলো সুবিধা পণ্যের মেইন বৈশিষ্ট্য। এখন ক্লিয়ার হলো সুবিধা পণ্য সম্বন্ধে তোমাদের যে একটা কনফিউশন ছিল। সুবিধা পণ্য আবার কি, শুনলে না সংজ্ঞাটা কেমন একটা অদ্ভুত নাম, সুবিধা পণ্য। আই হোপ একটু হলে তোমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। নেক্সট স্লাইডে যাই। সুবিধা পণ্যের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। সুবিধা পণ্যের কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেটা আমরা পণ্যের যে বিভাগগুলো আলোচনা করেছিলাম ওখানে কিন্তু ছিল ওই চার্টের মধ্যে। দেখো এটাকে ভাগ করতে পারি আমরা প্রধান পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য, 2 নম্বর লোভনীয় বা তাৎক্ষণিক পছন্দ পণ্য, 3 নম্বর জরুরি পণ্য। এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এটা নিয়ে আর ক্লারিফিকেশন দরকার নেই, বুঝতেই পারছো যে আমাদের অত্যাবশ্যকীয় পণ্য কি, তাৎক্ষণিক পছন্দ পণ্য কি, জরুরি পণ্য কি। জরুরি পণ্য কি হতে পারে, যেমন ওষুধ। তাৎক্ষণিক পছন্দ পণ্য কি, আমাদের চাল দরকার, আমার কোনো ইয়া নাই, অপশন নেই, আমরা চালটা কিনে আনতে তাৎক্ষণিকভাবে নিয়ে চলে আসলাম। অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে ওই যে ভোগ্য পণ্যগুলোর মধ্যে পড়ছে, যেমন চাল ডাল। হ্যাঁ, সরি, তাৎক্ষণিক পছন্দের মধ্যে যেমন এক্সাম্পল দিই, যেমন ধরো যে তুমি কিছু কিনতে গেছো, তোমার মুদির দোকানে গেলে একদম ব্র্যান্ডের চকলেট এসেছে, তুমি হাতে কাছে পেলা, ভাবছো যে একটু টেস্ট করে কি অবস্থা, নিয়ে নিলা তুমি। তো তোমার লোভনীয় বা তাৎক্ষণিক পছন্দের পণ্যের মধ্যে সেটা একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, চকলেট। ঠিক আছে। অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো না হলেই চলে না সেই জিনিসগুলো। এখন জরুরি পণ্য তো বললাম ওষুধ, হ্যাঁ, যেগুলো আমাদের খুব দরকার। সুবিধা পণ্যের বিভাগের মধ্যে আমরা এটাই পাচ্ছি। ঠিক আছে। নেক্সট স্লাইডে যাই এবং লাস্ট স্লাইড। সুবিধা পণ্যের বাজারকরণের বিবেচ্য বিষয়। এই যে আমাদের সুবিধা পণ্য যেটা বলছি যে considerable factors or marketing procedures of convenience products, সুবিধা পণ্য আমরা বলছি কনভেনিয়েন্স প্রোডাক্ট, এটার কিছু বিবেচ্য বিষয় আমাদের মাথায় রাখতে হবে মার্কেটিং এর ক্ষেত্রে। এখানেও দেখো পয়েন্টেড দোকানের অবস্থান। সবসময় মার্কেটিং এ মনে রাখবা দোকানের লোকেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন দেখো না যে রাস্তার সামনে দোকানগুলোর দাম অনেক বেশি, জমির দাম অনেক বেশি, দোকানের ভাড়া অনেক বেশি। কেন বেশি? ফর দ্য পজিশন লোকেশন অফ মার্কেট। জনগণ কাস্টমারের চোখের সামনে পৌঁছে সবসময় জিনিসটা বিকো হবে খুব তাড়াতাড়ি, জিনিসটা খুব বেশি জনগণ একটু অ্যাভয়েড করতে হবে না, ঢুকলেই তোমার দোকান দেখতে পাচ্ছি। সো এই দোকানের ডিমান্ড অনেক বেশি। সো মার্কেট পজিশনিং খুব ইম্পর্টেন্ট। সুবিধা পণ্যের ক্ষেত্রে দোকানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ক্রেতাদের ক্রয়ের ক্ষেত্রে সুবিধাজনক স্থানে এই ধরনের পণ্যের দোকান স্থাপন করতে হয়। ক্রেতা স্বল্প পরিশ্রম এবং স্বল্প সময়ের মাধ্যমে এরূপ পণ্য ক্রয় করতে চায় বলে চলাচলের পথে বা বাসস্থানের নিকট স্থানে দোকান স্থাপন করতে হয়। নাম্বার 2 হচ্ছে বন্টন প্রণালী। সুবিধা পণ্যের ক্রেতার সংখ্যা অসংখ্য, তাই এক্ষেত্রে বলতে গেলে যে প্রত্যক্ষ বাজারকরণ ফলপ্রসূ নয়।
ফলে দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। এজেন্ট, প্রতিনিধি, খুচরা কারবারি, পাইকারি ইত্যাদি বিপুল সংখ্যক মধ্যস্থ ব্যবহারকারীর সাহায্য ব্যতীত এইসব স্থানে এখানে কিন্তু বিভিন্ন স্থানে পণ্য পৌঁছানো সম্ভব হয় না। নাম্বার 3 হচ্ছে পণ্যের জীবন চক্র। সুবিধা পণ্যের জীবন চক্র ক্ষণস্থায়ী। অন্যান্য পণ্যের জীবন চক্রের ন্যায় ও পণ্যের জীবন চক্র এটা স্থায়ী হয় না। হ্যাঁ, তাই পণ্য উন্নয়ন এবং নতুন পণ্য উদ্ভাবন পরিকল্পনা করতে হয়। 4 নাম্বার বিকল্প পণ্য। সুবিধা পণ্য প্রাপ্তিতে ঘাটতি দেখা দিলে ক্রেতারা বিকল্প পণ্যের ক্রয়ের চেষ্টা করে। তাই ব্যাপক বন্টন প্রণালী গ্রহণ করতে হয় এবং বিক্রয় কর্মীকে বিভিন্ন ব্র্যান্ডের সমজাতীয় পণ্য মজুত রাখতে হবে। একই টাইপের পণ্য রাখতে হবে, একই ব্র্যান্ডিং টাইপের। সব নাম করা ব্র্যান্ড যদি কম্পারিজন আসে কিন্তু সব ব্র্যান্ডই আমরা করবো, ব্র্যান্ডের মধ্যেই কম্পেয়ার করবো, তাই না? নাম্বার 5 হচ্ছে ক্রয় পরিকল্পনা। সুবিধা পণ্য ক্রয় ক্রেতার কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। সুবিধা অনুযায়ী যে কোনো স্থান থেকে কেনা হয়। ফলে পণ্যের চাহিদা নিরূপণ, প্রত্যাশিত মূল্য, প্রাপ্তি স্থান ইত্যাদি বিষয় ক্রেতাদের মনোভাব জানা সম্ভব হয় না। এটা আনফোরকাস্ট মানে ফোরকাস্ট করা যায় না বলতে গেলে, এটাকে খুব একটা সাডেন একটা ব্যাপার যে আহ, কখন ক্রেতা কখন কি করতে, কখন তার কি মনোভাব থাকবে, ঠিক আছে? সো ক্রয় পরিকল্পনাটা বলে পূর্ব পরিকল্পনা করা যায় না এখানে, ঠিক আছে? হচ্ছে পণ্য প্রদর্শন। সুবিধা পণ্য বাজারকরণে পণ্যের প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ক্রেতার পণ্য ডিজাইন, প্যাকিং এর পরিবর্তন সম্পর্কে জানতে পারে এবং নির্দিষ্ট স্থান থেকে পণ্য ক্রয় আগ্রহী হয়ে ওঠে। নাম্বার 7 হচ্ছে নিয়মিত সরবরাহ। দৈনন্দিন প্রয়োজনে মানুষ সুবিধা পণ্য অল্প অল্প করে ক্রয় করে, এই জন্য নিয়মিত সরবরাহ থাকা প্রয়োজন। নাম্বার 8 হচ্ছে বিক্রয় কেন্দ্রের সংখ্যা। সুবিধা পণ্যের ক্রেতারা সাধারণত সারা দেশে বিক্রিত থাকে। তাদের হাতের নাগালের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হয়। নাম্বার 9 হচ্ছে চাহিদার ওঠানামা। সুবিধা পণ্যের চাহিদা অস্থিতিস্থাপক, দামের পরিবর্তনে এই পণ্যের চাহিদা তেমন ওঠানামা করে না। নাম্বার 10 হচ্ছে প্রচারমূলক কার্যক্রম। সুবিধা পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। বিভিন্ন গণমাধ্যম তথা সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন, সাইনবোর্ড ইত্যাদির মাধ্যমে পুনঃ পুনঃ পরিচিতিমূলক বিজ্ঞাপন প্রচার করতে হয়। মান নির্ধারিত শিল্প পণ্যের জন্য বিজ্ঞাপন এবং মান অনির্ধারিত কৃষি পণ্যের জন্য ব্যক্তিক বিক্রয় প্রচেষ্টা কার্যকর। পরিশেষে বলা যায় সুবিধা পণ্যের বাজারকরণে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলোকে অবলম্বন করে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, বাসায় থেকো, অকারণে বাড়ির বাইরে বের হবা না। করোনা কিন্তু বলতে গেলে এখনো খুব বাজে অবস্থা। আমার অনেক অনেক রিলেটিভস করোনায় আক্রান্ত, সুতরাং এটাকে হালকাভাবে নিবা না। বাসা থেকে পড়াশোনা করবা, ঠিক আছে? আমার সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।